আচ্ছা, আমরা যদি আমাদের চারপাশে দৈনন্দিন জীবনের দিকে একটু তাকাই, কি দেখতে পাই বলুন তো? ছোট ছোট দোকান, স্থানীয় কারখানা কিংবা হয়তো পাড়ার মোড়ের ওয়ার্কশপগুলো, তাই না? এগুলোই কিন্তু ভারতের অর্থনীতির আসল ছবিটা তুলে ধরে। আর এরাই হলো আমাদের আজকের আলোচনার সেই সব অনামী নায়ক। চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, আমরা তো সবাই জানি যে ভারতে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয় কৃষিক্ষেত্রে। কিন্তু এর পরেই সেকেন্ড পজিশনে কোন সেক্টরটা আছে ভেবে দেখেছেন কখনো? কোন ক্ষেত্রটা কোটি কোটি মানুষকে কাজ যোগাচ্ছে? উত্তরটা হলো দেশের প্রায় ৬.৩ কোটিরও বেশি মাইক্রো, স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে সংক্ষেপে যাকে আমরা বলি এমএসএমই। হ্যাঁ, এরাই হলো ভারতের অর্থনীতির আসল মেরুদণ্ড, আমাদের সেই অনামী নায়কেরা। তো এই যে আমরা নায়ক নায়ক বলছি, এদের শক্তিটা ঠিক কোথায় সেটা বোঝার আগে চলুন প্রথমে জেনে নিই এই এমএসএমই জিনিসটা আসলে কি, এরা কারা। চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝা যাক। দেখুন, এমএসএমই এই শব্দটা আসলে মাইক্রো, স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের একটা শর্ট ফর্ম। খুব সহজ করে বললে এগুলো হলো সেই সব ব্যবসা যেগুলোকে তাদের সাইজ অনুযায়ী ৩টে ভাগে ভাগ করা হয়। আর এই সাইজটা মাপা হয় দুটো জিনিস দিয়ে। এক হলো বিনিয়োগ আর দুই হলো তাদের বার্ষিক আয় বা টার্নওভার। মজার ব্যাপার হলো ২০২০ সালে এই ভাগ করার নিয়মটাকে কিন্তু বেশ সহজ করে দেয়া হয়েছে। আগে না উৎপাদন আর পরিষেবা খাতের জন্য আলাদা আলাদা নিয়ম ছিল, যা বেশ ঝামেলার ছিল। এখন সব এক। তো নিয়মটা কি? দেখুন, যদি বিনিয়োগ ১ কোটি আর টার্নওভার ৫ কোটির মধ্যে থাকে তাহলে সেটা হলো মাইক্রো। যদি বিনিয়োগ ১০ কোটি আর টার্নওভার ৫০ কোটির মধ্যে হয় তাহলে সেটা স্মল, আর বিনিয়োগ ৫০ কোটি আর টার্নওভার ২৫০ কোটির মধ্যে হলে সেটাকে বলা হবে মিডিয়াম। এই যে নিয়মটা সহজ করা হলো, এর ফলে কিন্তু ব্যবসাগুলোর বড় হওয়ার রাস্তাটা আগের চেয়ে অনেক পরিষ্কার হয়ে গেছে। বেশ, পরিচয় তো হলো। এবার তাহলে আসা যাক আসল কথায়। এই নায়কদের সুপার পাওয়ারগুলো কি কি? ঠিক কী কারণে এরা ভারতের অর্থনীতির জন্য এতটা গুরুত্বপূর্ণ? চলুন এক এক করে দেখা যাক। প্রথম, আর আমার মতে সবচেয়ে বড় সুপার পাওয়ারটা হলো কর্মসংস্থান তৈরি করা। জানেন, এই এমএসএমই সেক্টরটা ভারতে কত লোকের কর্মসংস্থান করে? ১১ কোটিরও বেশি। সংখ্যাটা একবার ভাবুন। কৃষির পরেই কিন্তু এই ছোট আর মাঝারি উদ্যোগগুলোই দেশের কোটি কোটি পরিবারের আয়ের উৎস। এরপর আসা যাক দেশের অর্থনীতিতে এদের অবদানের কথায়। ভারতের যে টোটাল জিডিপি, দেশের মোট যা আয়, তার প্রায় ৩০% কিন্তু আসে এই এমএসএমই সেক্টর থেকে, প্রায় ১/৩। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর শুধু দেশের ভেতরেই নয়, বিদেশের বাজারেও কিন্তু এদের দারুণ দাপট। ভারতের মোট যা রপ্তানি হয় তার প্রায় ৪৫%ই আসে এই এমএসএমইগুলোর হাত ধরে। ভাবা যায়? ওই যে আমরা গর্ব করে বলি মেড ইন ইন্ডিয়া, সেই ট্যাগলাইনটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পেছনে এদের অবদান কিন্তু বিশাল। এই চার্টটা খুব ইন্টারেস্টিং। প্রায় ৫১% এমএসএমই কিন্তু গ্রামের দিকে অবস্থিত। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো এরা শুধু শহরের অর্থনীতিকেই নয়, গ্রামের অর্থনীতিকেও চাঙা করে তুলছে। আর এর একটা বড় সুফল হলো কাজের জন্য মানুষকে আর গ্রাম ছেড়ে শহরে ছুটে আসতে হয় না। ফলে একটা আঞ্চলিক ভারসাম্য তৈরি হয়। সুপার পাওয়ারের তালিকা কিন্তু এখানেই শেষ হচ্ছে না, আরও আছে। যেমন ধরুন, প্রায় ২০% এমএসএমইর মালিক হলেন মহিলা, যা নারী ক্ষমতায়নের জন্য একটা বিরাট ব্যাপার। আবার একেবারে তৃণমূল স্তর থেকে নিত্য নতুন আইডিয়া বা ইনোভেশন উঠে আসছে এদের হাত ধরেই। বড় বড় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু এদের সাপোর্টের উপর নির্ভর করে চলে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এরা সব মিলিয়ে ৬,০০০-এরও বেশি আলাদা আলাদা প্রোডাক্ট তৈরি করে। তো এতক্ষণ তো আমরা এদের সুপার পাওয়ারের কথা শুনলাম, কিন্তু সব হিরোর গল্পেই তো কিছু ভিলেন বা বাধা থাকে, তাই না? এদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এদের চলার পথটা কিন্তু একদমই সহজ নয়। চলুন এবার এদের চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলা যাক। এদের একটা খুব অদ্ভুত কিন্তু বড় সমস্যাকে বলা হয় ডুয়ারফিজম, বামনত্ব। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো ভারতের ৯০%-এরও বেশি এমএসএমই তারা মাইক্রো হয়েই থেকে যায়। তারা ইচ্ছাকৃতভাবে বড় হতে চায় না। এখন প্রশ্ন হলো কেন? কারণ ব্যবসাটা একটু বড় হলেই অনেক সরকারি সুযোগ সুবিধা বন্ধ হয়ে যায়, আর নিয়মকানুনের চাপও বেড়ে যায়। ফলে তারা ছোট থেকে যাওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করে। এই বামনত্ব ছাড়াও আরও অনেক বাধা আছে। যেমন ঠিক সময়ে টাকা বা লোন না পাওয়াটা তো একটা ক্লাসিক সমস্যা। এর সাথে যোগ করুন জটিল সরকারি নিয়মকানুনের ফাঁস, যাকে অর্থনীতিবিদরা মজা করে বলেন রেগুলেটরি কোলেস্টেরল। তারপর আছে পুরনো টেকনোলজি, বড় কোম্পানিগুলোর সাথে অসম লড়াই আর দক্ষ কর্মীর অভাব। আর সব শেষে যেটা এদের কোমর ভেঙে দেয় সেটা হলো দেরিতে পেমেন্ট।
মাল তো বিক্রি হলো, কিন্তু টাকাটা হাতে আসতে আসতেই ক্যাশ ফ্লো শেষ। এই টাকার সমস্যাটা যে কতটা সিরিয়াস সেটা এই চার্টটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন, এমএসএমইদের লোনের চাহিদা আছে প্রায় ৩২.৫ লক্ষ কোটি টাকার, আর তারা ফর্মাল সোর্স মানে ব্যাংক ইত্যাদি থেকে পাচ্ছে কত? মাত্র ১৪.৬ লক্ষ কোটি। এই যে বিরাট একটা গ্যাপ, এটাই তাদের বড় হওয়ার পথে সবচেয়ে বড় একটা দেওয়াল তুলে দিয়েছে। তবে গল্পে যখন ভিলেন আছে, তখন সাহায্যের জন্যও তো কেউ এগিয়ে আসবে, তাই না? এক্ষেত্রে সরকার কিন্তু এই নায়কদের একা লড়তে দেয়নি। এই বাধাগুলো দূর করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। চলুন এবার সেই সাপোর্টের দিকটা একটু দেখে নিই। আসলে এই সেক্টরের উপর সরকারের নজর কিন্তু আজকের নয়, অনেক দিনের। একেবারে ৫০-এর দশক থেকেই এর জন্য আলাদা অফিস ছিল। তারপর একটা বড় পদক্ষেপ নেওয়া হয় ২০০৬ সালে, যখন এমএসএমইডি আইন এনে এদেরকে প্রথম একটা ফর্মাল স্বীকৃতি বা সংজ্ঞা দেওয়া হয়। আর লেটেস্ট হল ২০২০ সালের সেই নতুন সংজ্ঞা, যার কথা আমরা আগেই আলোচনা করলাম। এর মূল উদ্দেশ্যই হল যাতে এরা নির্ভয়ে বড় হতে পারে। এখন সরকার মূলত ৩টে বড় সমস্যার সমাধানের উপর জোর দিয়েছে। ১ নম্বর, রেজিস্ট্রেশনের হয়রানি কমানো। এর জন্য আছে উদ্যম পোর্টাল, যেখানে সব কাজ অনলাইনে কোনো ঝামেলা ছাড়াই হয়ে যায়। ২ নম্বর, টাকার সমস্যা। এর জন্য মুদ্রা যোজনার মতো স্কিম আছে, যেখানে কোনো গ্যারান্টি ছাড়াই লোন পাওয়া যায়। আর ৩ নম্বর, বাজার পাওয়া। এর জন্য তৈরি হয়েছে জেম বা সরকারি মার্কেট প্লেস, যেখানে এরা সরাসরি সরকারি দপ্তরকে নিজেদের প্রোডাক্ট বিক্রি করতে পারে, মানে একটা রেডি মার্কেট। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম? এই নায়কদের ভবিষ্যৎ কি? সত্যি বলতে কি, এদের ভবিষ্যতের সাথে কিন্তু গোটা ভারতের ভবিষ্যৎ জড়িয়ে আছে। চলুন শেষ পর্যায়ে এসে আমরা এই কানেকশনটা বোঝার চেষ্টা করি। দেখুন, ভারত যে বড় বড় স্বপ্নগুলো দেখছে, যেমন $৫ ট্রিলিয়ন অর্থনীতি হওয়া বা আত্মনির্ভর ভারত গড়ে তোলা, এই সবগুলোর রাস্তা কিন্তু এই এমএসএমই সেক্টরের মধ্যে দিয়েই যায়। এদেরকে যদি আমরা বড় হওয়ার সুযোগ করে না দিই, এদের টাকার সমস্যা, টেকনোলজির সমস্যা বা ওই দেরিতে পেমেন্ট পাওয়ার সমস্যাগুলোর সমাধান না করি, তাহলে ওই বড় লক্ষ্যগুলোতে পৌঁছানো কিন্তু প্রায় অসম্ভব। কাজেই শেষ প্রশ্নটা কিন্তু এটাই, এই যে কোটি কোটি ছোট ব্যবসা, যাদের মধ্যে লুকিয়ে আছে বিশাল স্বপ্ন আর সম্ভাবনা, ভারত কি পারবে তাদের সেই আসল পোটেনশিয়ালটাকে আনলক করতে? পারবে কি এদের শক্তিকে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎকে আরও মজবুত করতে? উত্তরটা কিন্তু কোনো একজনের হাতে নেই, এটা নির্ভর করছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর।